নমস্কার। অনেকেই অনুরোধ করেছিলেন বাংলায় একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য। হয়তো আমার বক্তব্য যেগুলো আমার এক্সপ্লোরিং ট্রুথ চ্যানেলে ইংরেজিতে আপলোডেড হয়েছে সেগুলো হয়তো কেউ কেউ পছন্দ করেছেন। তাদের মধ্যে অনেকের দাবি ছিল যে বাংলাতে হলে পরে বোধগম্যতার দিক থেকে তাদের একটু সুবিধে হবে। তাই আমি বাংলায় একটি ইউটিউব চ্যানেল করেছি, অন্য কোনো নাম দেইনি। শৈলেন দেবনাথ বলছি, এই নামেই চ্যানেলটি চালু আছে। তো আজকে এক কথায় তার শুভ উদ্বোধন। তো আমি আজকে অন্য কোনো টপিকে যাব না। আমি উত্তরবঙ্গের মানুষ, একটি নাতি দীর্ঘ বক্তব্য উত্তরবঙ্গের উপরেই রাখতে চাই, এবং সেটা অবশ্যই একটি বিতর্কমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং বিভিন্ন মত অভিমত আছে এইরকম বিষয়ের উপরেই বলব। উত্তরবঙ্গে একটি আলাদা রাজ্যের দাবি দীর্ঘদিন থেকে চলে এসেছে। অনেকেই এই দাবির সাথে যুক্ত, বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ, বিভিন্ন গোষ্ঠী, দল, উপদল এই দাবির সাথে যুক্ত। কিন্তু এই দাবি কতটুকু যুক্তিপূর্ণ, যুক্তিগ্রাহ্য বা অযৌক্তিক, আমি সেই প্রশ্নে যাব না। শুধু কতগুলো সমস্যাকে তুলে ধরব। বর্তমান উত্তরবঙ্গের আয়তন মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই কটি জেলা নিয়ে। কিন্তু এই উত্তরবঙ্গ কোনো রাজনৈতিক একক নয়, পলিটিক্যাল ইউনিট নয়। কারণ মালদা, 2 দিনাজপুর এগুলি পুরনো গৌরবঙ্গের অংশ। দার্জিলিং এবং কালিম্পং সিকিমের অংশ ছিল, এবং 1700 খ্রিস্টাব্দে কালিম্পং ভুটানের অংশ হয়, ভুটান দখল করে নেয়, এবং সেটি ভুটানের হাত থেকে ইংরেজরা যুদ্ধের মাধ্যমে, দ্বিতীয় ইঙ্গ ভুটান যুদ্ধের মাধ্যমে এটা ছিনিয়ে নেয়। অপরদিকে কার্শিয়াং এবং দার্জিলিং বেশ বহু বছর নেপালের অধীনে ছিল। 1816 খ্রিস্টাব্দে ইঙ্গ নেপাল যুদ্ধ এবং সগৌলি চুক্তি, তারপরে এই এলাকাটি আবার মুক্তি পায় নেপালের হাত থেকে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা সিকিমকে হস্তান্তর করে। আবার সময়ান্তরে দার্জিলিংয়ে একটি শৈল শহর করার জন্য 1835 খ্রিস্টাব্দে দার্জিলিং এবং 1842 খ্রিস্টাব্দে কার্শিয়াং নিয়ে নেয়। অপরদিকে তিস্তার থেকে সংকোশ, জলপাইগুড়ি জেলা, আলিপুর এবং কোচবিহার, এইটি ছিল কামরূপের অংশ, এবং এটি ছিল কামরূপের স্বর্ণপীঠ। এবং এই অঞ্চলেই ভাস্কর বর্মার মৃত্যুর পর এখানে আস্তে আস্তে একটি আলাদা পলিটিক্যাল একক তৈরি হয়। কারণ ভাস্কর বর্মার কোনো সন্তানাদি ছিল না, তাই তার অধীনে যে সকল জমিদার বা ক্ষমতাশালী লোক ছিলেন, তার মধ্যে 2টি গ্রুপ, আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না, এই অঞ্চলটি ভাগ হয়ে যায় কামরূপ, পূর্ব কামরূপ এবং পশ্চিম কামরূপ। পশ্চিম কামরূপে আস্তে আস্তে কামতা রাজ্য বা কামতাপুর রাজ্য স্থাপিত হয়, আর পূর্ব কামরূপে শালস্তম্ভদের শাসন প্রতিষ্ঠিত হয়। যাই হোক, সময়ান্তরে আমরা দেখি কামতাপুর ধ্বংস হয়ে যায় 1898 খ্রিস্টাব্দে। তারপরে কোচ রাজ্য অস্তিত্বে আসে, এবং কোচ রাজত্ব যথেষ্ট বিস্তৃতি লাভ করে। মোটামুটিভাবে আমরা এদিকে তিস্তা পর্যন্তই ধরতে পারি, ওইদিকে রাজা নরনারায়ণের সময়ে প্রায় ত্রিপুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখন এই যে অঞ্চল, এই অঞ্চল পরবর্তীকালে মোটামুটি বিজনি থেকে ধরে আসাম 1842, 1826 এই সকল সালের মধ্যে
আসাম বিজনি ব্রিটিশের দখলে চলে যায় এবং ডুয়ার্স অঞ্চল সেটাও ব্রিটিশদের দখলে চলে যায় 1865 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীনতা প্রাপ্তি এগুলো আমরা জানি। এখন কথা হচ্ছে এটি যেহেতু একটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক একক নয়, দেশভাগের পরে রেড ক্লিফ লাইন অনুযায়ী এটা এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ। তার মধ্যে বললাম 2 দিনাজপুর এবং গৌরবঙ্গ বা মালদা গৌরবঙ্গের অংশ এবং সেই এলাকাটির সাথে জনজাতি গোষ্ঠী বিন্যাস এবং সাংস্কৃতিক ব্যবধান কোচবিহার, আলিপুরদুয়ার, কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পংয়ের আছে। অপর দিক থেকে আমরা যদি জনজাতি গোষ্ঠীর বিন্যাস ধরি, দার্জিলিংয়ে সেখানে চলছে গোর্খাল্যান্ড মুভমেন্ট, অপরদিকে কামতাপুর আন্দোলন, আবার এদিকে চলছে গ্রেটার কোচবিহার মুভমেন্ট। কামতাপুর আন্দোলন সেখানে আবার যদিও দাবিটা রাজবংশী জনগোষ্ঠীর দাবি, কিন্তু তাদের মধ্যে আবার একটি ভাগ, তারা কেউ বলছে তাদের ভাষাকেন্দ্রিক রাজ্য তারা তৈরি করতে চাইছে, এটা ভারতবর্ষে হয়েছে। সেখানে বলছে রাজবংশী তাদের ভাষা, কেউ বলছে কামতাপুরী তাদের ভাষা, সেখানে আবার বিশাল বিভেদ। গ্রেটার কোচবিহার মুভমেন্ট সেটা আমরা দেখছি 2টি ভাগে বিভক্ত। একটি নেতা হচ্ছে বংশীবদন বর্মন, আর একটি নেতা হচ্ছে মহারাজ নগেন রায়। আবার এদিকে আমরা ডুয়ার্স অঞ্চলে বিশাল জনগোষ্ঠী দেখছি যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রাইবস। ফলে তাদেরও রাজনৈতিক সংগঠন আছে, তৈরি হয়েছে। তারাও আলাদা এখানে রাজ্যের দাবি করবে কি না সেটা ঘটা করে বলা যাচ্ছে না, কারণ তলে তলে এখানেও ডুয়ার্সের ঝাড়খণ্ডী দল তৈরি হয়েছিল। এইরকম একটা পরিস্থিতিতে কার দাবি সরকার মেনে নেবে এবং সেই দাবি সর্বজন গ্রাহ্য হবে কি না। মালদার মানুষ, 2 দিনাজপুরের মানুষ অবশ্যই তারা কামতাপুরের অংশ হতে চায় না। গোর্খাল্যান্ড তার অংশ অবশ্যই সমতলের মানুষ হতে চায় না। গ্রেটার কোচবিহার সে তো এক কোণে পড়ে থাকলো। দাবি যতই শক্তিশালী হোক, সেটা কি জেলা হিসাবে ছিল বা পরে কিভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছে আমি সেই কাহিনী বর্ণনা করতে যাচ্ছি না। পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত বা আসামের অংশ হয়ে যেত, সেগুলো দীর্ঘ কাহিনী, আমি সেগুলো বলছি না। অল্প কথায় বলতে চাচ্ছি যে এত যদি ভাগাভাগি থাকে, এত যদি বিভেদ থাকে, তাহলে আলাদা রাজ্যের দাবি হবে কি করে? কেউ কেউ দাবি তুলছে ভূমিপুত্ররাই যদি শুধু থাকতে পারে। দেশ ভাগের ফলে যে বিশাল জনগোষ্ঠী এখানে এসেছে, দেশ ভাগের জন্য তো আর পূর্ববঙ্গের মানুষ যারা রিফিউজি হয়ে এখানে এসছে তারা তো দায়ী নয়। দেশ ভাগ হয়েছে, তারা এখানে এসেছে, তারাও এখানকার আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনে বিশাল অবদান রেখেছে। এবং আজকে সেই কাহিনী 1947 সালের পর থেকে ধরে বহু বছর বর্তমান প্রজন্মের যারা ভাটিয়া বা যাদেরকে আমরা বলি রিফিউজি, তাদের তো অধিকাংশেরই জন্ম এখানে, জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিক। ফলে তাদেরকে সম্পূর্ণ আলাদা রেখে শুধু ভূমিপুত্র দাবি এবং একটি জনগোষ্ঠীর মানুষ সেই দাবিটা করে আলাদা রাজ্যের দাবি কিছুতেই সফল বা সার্থক করতে পারবে না। যার জন্য আমার কোথায় যেন মনে হচ্ছে এই সকল দাবি, এই সকল প্রতিহিংসা, ঘৃণা, এর মাধ্যমে আমাদের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ছে। অনেকে ইতিহাসকে বদল করে দিতে চাইছেন এবং ইতিহাস বদলের প্রচেষ্টাও চলছে, যেন ইতিহাস নতুন করে লেখা হবে, ইতিহাস যেন আর লেখা হয়নি। যাই হোক, আমি সেই বিশাল কাহিনীতে যাচ্ছি না, সময়ান্তরে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে একটা কথাই বলি যে উত্তরবঙ্গের মানুষ শান্তিতে থাকতে চাইলে ভালোভাবে থাকা উচিত। আরেকটি দাবি আসতে পারে, সেটা একটু উচ্চারণ করে দিচ্ছি। মালদা মুসলিম মেজরিটি, উত্তর দিনাজপুর মুসলিম মেজরিটি, কোচবিহারে কিছুদিন পরে 40% হয়ে যাবে, 40%। একটা সময় তো আসতেই পারে মুসলিমরা দাবি করতে পারে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে পরে এখানকার মুখ্যমন্ত্রী হবে মুসলমান। যার জন্য যারাই যে দাবি করুন না কেন,
নস্র শেখদেরকে গলায় গলায় জড়িয়ে যারাই আন্দোলন করুন না কেন, যেদিন এই মুসলিম জনসংখ্যা মেজরিটি হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠ হবে, এইসব আর কিচ্ছু থাকবে না, দাবিটা কিন্তু অন্যদিকে চলে যাবে। একটি ইসলামিক রাজনৈতিক দল তৈরি হবে, দাবি আরও জটিল থেকে জটিলতর হবে। তাই আমি বলি, মানবতার ভিত্তিতে সকলের একসাথে থাকা, পশ্চিমবঙ্গের অধীনে থাকবে কি থাকবে না সেটা তো দাবি আদায় করে নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। উত্তরবঙ্গ থেকে শোষণ করবে, দক্ষিণবঙ্গকে সাজাবে, সেটা কোনো দিন হতে পারে না। কলকাতাকে সাজাবে, কলকাতার জন্য উত্তরবঙ্গ নয়। শুধু আলিপুরদুয়ার জেলা তার কাঠ এবং চা থেকে একটা সময়ে, আমার মনে হয় সালটি খুব সম্ভবত 1984, পশ্চিমবঙ্গ সরকার শুধু আমাদের দোয়াশ অঞ্চল থেকে, আলিপুরদুয়ার জেলা তখন হয়নি, মোটামুটি সেটা এই দোয়াশ টোটাল এলাকাটা, এখান থেকে প্রায় 737 কোটি টাকা বাৎসরিক আয় ছিল, বাৎসরিক প্রাপ্তি ছিল রাজ্য সরকারের। কিন্তু এখানে একটা ব্রিজ করতে গেলে বহু সমস্যা, একটা কলেজ বিশ্ববিদ্যালয় করতে গেলে বহু সমস্যা, তখন অর্থ নেই। মনে হয় যেন উত্তরবঙ্গকে দান করছে, উত্তরবঙ্গ থেকে কত নিয়ে যাচ্ছে সেগুলো হিসাব তারা করছে না। সেই সকল ভিত্তিতে আন্দোলন হতেই পারে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের মধ্যে এই বিভেদ, ডিভিশন, ভাগ এবং কেউ ভূমিপুত্র কেউ ভূমিপুত্র না, এই সকল দাবি অর্থ খুব একটা নেই। এর মধ্যে জটিলতা আছে, এটা খুব সত্য যে 1989 সাল থেকে বা 88 সাল থেকে ভুটান থেকেও বহু নেপালি ভাষাভাষী মানুষ দোয়াশ অঞ্চলে বসবাস শুরু করেছে। দার্জিলিংয়েও সেটাই হয়েছে, শিলিগুড়ি অঞ্চলেও সেটা হয়েছে। সেগুলো ভাববার ব্যাপার, কতটুকু কী হবে না হবে। আমি শুধু কথাগুলি বলছি, বাইরের থেকে বহু লোক এখানে চলে আসলে এটাও একটা মুশকিল। এখন যদি রোহিঙ্গিয়ারা এখানে এসে বিভিন্ন জায়গায় স্থায়ী হয়ে যায়, সে তো আরও মহাবিপদ। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই, উত্তরবঙ্গে আলাদা রাজ্যের আন্দোলন যারাই করুক না কেন, সার্বিক জনগোষ্ঠীর উন্নতি এবং সহাবস্থানের বিষয়টি, শান্তির বিষয়টি মনে রাখতে হবে। রাজনৈতিক আন্দোলন যদি করতে হয়, সকলকে সাথে নিয়েই করতে হবে। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ আন্দোলন করে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য রাজ্য স্থাপন করলে সেটা আদৌ সুখের হবে না, এবং অবশ্যই সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এতটা বোকা নয় যে দলেরই দল থাক না কেন সেটাকে স্বীকৃতি দেবে। তাই বলছি, সর্বশেষ আমাদের কথা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই সুখে থাকুক, ভালো থাকুক, এই আশা রেখে আর বক্তব্যটা আজকে এখানে শেষ করছি। এই চ্যানেলটা হচ্ছে শৈলেন দেবনাথ স্পিক্স, ইংরেজিতে আছে, এবং শৈলেন দেবনাথ বলছি আছে। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সাথেই আছি, আপনাদের কথা অনুযায়ীও আমি অনেক সময় বক্তব্য রাখবো। এই বলে আজকে শেষ করছি।